নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের বড় খবর, পার্লামেন্টের চলতি মনসুন সেশনে ভারত সরকার একটি অত্যন্ত সিদ্ধান্তমূলক এবং ঐতিহাসিক বিল পেশ করেছে। দীর্ঘদিন ধরে যে ফরেন ফান্ডিং বা এনজিও নেটওয়ার্কের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ নীতি এবং জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছিল, তার উপর সবথেকে বড় ধাক্কা দিয়েছে নয়াদিল্লি সরকার। পার্লামেন্টে এফসিআরই অ্যামেন্ডমেন্ট বিল 2026 বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের নতুন সংশোধনী টেবিল করেছে। এই বিলের আসল বার্তা খুব স্পষ্ট: বিদেশি টাকায় ভারতে কোনো স্থায়ী প্রভাব কেন্দ্র বা ক্ষমতা তৈরি করা যাবে না। নতুন আইনে নিয়ম করা হচ্ছে, যেসব এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট বা বেসরকারি সংস্থা বিদেশি ফান্ড ব্যবহার করে ভারতের জমি, ভবন, হাসপাতাল কিংবা কোনো স্থায়ী সম্পদ তৈরি করেছে, তাদের লাইসেন্স যদি রিনিউ না হয় বা বাতিল হয়ে যায়, তবে সেই সব অ্যাসেট ওনারশিপ আর সেই সংস্থার হাতে থাকবে না। সেই সমস্ত সম্পদের চূড়ান্ত নিয়ন্ত্রণ চলে আসবে ভারত সরকারের অধীনস্থ নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে। আমেরিকা এবং বেশ কিছু পশ্চিমা দেশের মারাত্মক চাপ ও কূটনৈতিক আপত্তি থাকা সত্ত্বেও ভারত সরকার এই বিলে এক চুলো পিছু হটেনি। এটিকে আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের ময়দানে ভারতের এক অভূতপূর্ব সার্বভৌম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, এই খবরটি বিশ্লেষণ করার আগে আমাদের কিছু কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে। বিদেশি ফান্ডে চলা কোনো এনজিও যখন ভারতে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করে, তখন সেই সম্পত্তির আড়ালে আসলে কার স্বার্থ রক্ষিত হয়? ভারতের সাধারণ মানুষের, নাকি ওয়াশিংটন কিংবা ইউরোপের মাস্টারদের? কেন ভারতের নিজস্ব আইন পরিবর্তনের ক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমা দেশগুলো এত বেশি অস্বস্তি প্রকাশ করছে? ভারতের ভেতরের নীতি তৈরিতে তাদের এত আগ্রহ কেন? যে আমেরিকা নিজে এফএআরএ বা ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের মতো কড়া আইন নিয়ে নিজের দেশকে সুরক্ষিত রাখে, ভারত যখন একই কাজ করে তখন কেন পশ্চিমা মিডিয়া এটিকে ডেমোক্রেসি বা গণতন্ত্রের উপর আঘাত বলে চিৎকার শুরু করে? আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো কাল্পনিক কথা বলবো না। আমরা পরিসংখ্যান, ইতিহাস এবং আইনি তথ্যের উপর দাঁড়িয়ে বিচার করব কিভাবে এই এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 ভারতের জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিকে এক নতুন সুরক্ষা কবচ দিতে চলেছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই এফসিআরএ আইনটা আসলে কি এবং এতে কি পরিবর্তন আনা হয়েছে। আজকের যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, তার সূচনা হয়েছিল 1976 সালের জরুরি অবস্থার সময়। পরবর্তীতে 2010 সালে একে নতুন রূপে আনা হয় এবং 2020 ও 2022 সালে এতে বেশ কিছু কড়া নিয়ম যুক্ত করা হয়। আর এবার এই 2026 সালের মনসুন সেশনে যে সংশোধনী আনা হলো, তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আইনের মূল উদ্দেশ্য হলো ভারতের নির্বাচন, মিডিয়া, পাবলিক পলিসি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় যেন কোনো বিদেশি অর্থ বা ফরেন মানি কোনোরূপ প্রভাব ফেলতে না পারে। এখন প্রশ্ন উঠছে, আগে কি হতো আর এখন কি বদলে গেল? ধরে নেওয়া যাক কোনো একটি বিদেশি ফাউন্ডেশন ভারতের কোনো সংস্থা বা এনজিওকে 50 কোটি টাকা ফান্ড দিল। সেই টাকা দিয়ে ভারতে একটা বড় ট্রেনিং সেন্টার বা রিসার্চ ইনস্টিটিউশন তৈরি করা হলো। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কালকে যদি সেই এনজিওর বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ ওঠে বা তাদের এফসিআরএ লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলেও কিন্তু ওই বিশাল কোটি টাকার সম্পত্তির মালিকানা সেই এনজিওর হাতেই রয়ে যেত। অর্থাৎ ফান্ড বন্ধ হলেও ভারতে তাদের তৈরি করা পরিকাঠামো বহাল তবিয়তে রাজত্ব করত। আপনারা এখন স্ক্রিনে পিআরএস লেজিসলেটিভ রিসার্চের রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এই রিপোর্টের মূল অংশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, নতুন এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী যদি কোনো সংস্থার লাইসেন্স বাতিল হয় বা রিনিউ না হয়, তবে বিদেশি ফান্ডে তৈরি সেই সমস্ত অ্যাসেটের একক মালিকানা সেই সংস্থা হারিয়ে ফেলবে। সরকার একটি বিশেষ ডেজিগনেটেড অথরিটি গঠন করবে, যারা সিদ্ধান্ত নেবে এই সম্পত্তি কিভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বা জনস্বার্থে কিভাবে তা ব্যবহার করা হবে। অর্থাৎ বিদেশি টাকায় ভারতে কোনো স্থায়ী প্রাইভেট প্রপার্টি বানিয়ে বসে থাকা আর সম্ভব নয়। 2020 সালে সরকার নির্দেশ দিয়েছিল, বিদেশি টাকা নিতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই নিউ দিল্লির মেন ব্রাঞ্চেই অ্যাকাউন্ট খুলতে হবে।
একই সাথে একটি এনজিও অন্য কোনো ছোট এনজিওকে ফান্ড ট্রান্সফার বা সাব গ্র্যান্টিং করতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ 50% থেকে কমিয়ে 20% করা হয়েছিল। 2026-এর এই নতুন পদক্ষেপে সম্পদের মালিকানার উপর চূড়ান্ত পেরেকটি পুঁতে দেওয়া হলো। ভারত সরকার কেন এত করা হচ্ছে? এই পদক্ষেপ কি একদিনে নেওয়া হয়েছে? একদমই নয়। এর পেছনে রয়েছে বহু বছরের কড়াকড়ি এবং একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট। ভূরাজনীতি বা জিওপলিটিক্সের খেলায় কোনো দেশ যখন অন্য কোনো দেশকে সামনে থেকে যুদ্ধে হারাতে পারে না, তখন তারা ব্যবহার করে সফট পাওয়ার এবং ফরেন ফান্ডেড এনজিওস। আমাদের দেশে যখন কোনো বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়, যখন কোনো হাইওয়ে বা কপার মেল্টিং ফ্যাক্টরি তৈরি হয় বা কোনো পোর্ট ডেভেলপমেন্টের কাজ চলে, ঠিক তখনই দেখা যায় কিছু পরিবেশবাদী বা মানবাধিকার রক্ষাকারী সংস্থা রাস্তায় নেমে পড়ে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা সাধারণ মানুষের জন্য লড়াই করছে, কিন্তু তদন্তে দেখা গেছে এদের অর্থের উৎস অবস্থান করছে ওয়াশিংটন, লন্ডন, বার্লিন কিংবা আমস্টারডামে। স্ক্রিনে দেখানো এই আর্টিকেলের দিকে ভালো করে নজর দিন। এটি 2014 সালে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাসমূহ এবং ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির দ্বারা সুপ্রিম কোর্ট এবং সরকারের কাছে জমা দেওয়া রিপোর্টের উপর লেখা। এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে বেশ কিছু বিদেশি ফান্ডে চালিত এনজিও চক্রান্ত করে ভারতের পরিকাঠামোগত উন্নয়ন আটকে দিচ্ছে, যার ফলে প্রতি বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বা জিডিপি গ্রোথ প্রায় 2 থেকে 3% পিছিয়ে যাচ্ছিল। চিন্তা করে দেখুন, যে ফোর্ড ফাউন্ডেশন বা গ্রিনপিসের মতো সংস্থাগুলো আন্তর্জাতিক স্তরে পরিবেশ ও মানবাধিকারের কথা বলে, তাদের আসল কাজ ছিল ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি এবং শিল্পাঞ্চল গড়ে ওঠার বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়া। যখনই ভারত নিজের পায়ে দাঁড়াতে গেছে, তখনই এই বিদেশি টাকার ফান্ডিং দিয়ে ভারতের ভেতরের উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। তাই ভারত সরকার ভালো করেই বোঝে দেশের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি রক্ষা করতে হলে অর্থনৈতিক এই অদৃশ্য চক্রান্তকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। যখনই ভারতের সংসদে এই বিলের জোরালো আলোচনা শুরু হয়েছে, অমনি আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব থেকে একদল নীতিবিদ উঠে পড়ে লেগেছে। তাদের বক্তব্য হলো ভারতে নাকি গণতন্ত্র বা ডেমোক্রেসি বিপন্ন হচ্ছে, ভারতের নাকি সিভিল সোসাইটি গ্রুপদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, মানবাধিকার নাকি খর্ব হচ্ছে। কিন্তু আজ আমি আমার চ্যানেলের পক্ষ থেকে পশ্চিমা বিশ্বের এই চরম দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের মুখোশ খুলে দিতে চাই। পশ্চিমের দেশগুলো যখন ভারতকে জ্ঞান দেয়, তখন তারা বেমালুম ভুলে যায় যে তাদের নিজেদের দেশে এর চেয়েও 10 গুণ বেশি কড়া আইন কার্যকর রয়েছে। আমেরিকার কথা ধরা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অত্যন্ত শক্তিশালী আইন রয়েছে, যার নাম ফারা বা ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই আইন অনুযায়ী বাইরের দেশের কোনো টাকা যদি আমেরিকার কোনো সংস্থায় ঢোকে, তবে তাদের নিজেদের ফরেন এজেন্ট হিসেবে রেজিস্টার করতে হয় এবং প্রতিটি ডলারের হিসাব সরকারি এজেন্সির কাছে দিতে হয়। সামান্য গাফিলতি হলেই সেখানে জেলে পুরে দেওয়া হয়। একইভাবে অস্ট্রেলিয়ায় রয়েছে ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি স্কিম। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এবং যুক্তরাজ্যে এই ধরনের আর্থিক লেনদেনের উপর কঠোর নজরদারি রয়েছে। আপনারা স্ক্রিনের আর্টিকেলে স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমেরিকা এবং ইউরোপ নিজেরা যখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ফারার মতো কড়া আইন তৈরি করে, তখন সেটা হয় জাতীয় সুরক্ষা। আর ভারত যখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আসে, তখন সেটা হয়ে যায় গণতন্ত্রের উপর দমনপীড়ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এবং একাধিক আন্তর্জাতিক গবেষক পশ্চিমা মিডিয়ার এই দ্বিচারিতাকে কড়া ভাষায় জবাব দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। এখানে কোন এনজিও কিভাবে কাজ করবে তা নির্ধারিত হবে ভারতীয় সংবিধান এবং আইনের মাধ্যমে, ওয়াশিংটন বা ব্রাসেলসের দেওয়া সনদে নয়। শুধু বিদেশ নয়, এই বিল সংসদে পাশ হওয়ার পর ভারতের ভেতরেও কিছু জায়গা থেকে প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে। কেরল এবং মিজোরামের কিছু এনজিও জোট দাবি করছে এই কড়া আইনের ফলে তাদের চ্যারিটি বা চ্যারিটেবল কাজ করতে সমস্যা হবে, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা নাকি স্তব্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। যারা সৎ উদ্দেশ্যে সমাজসেবা করছে, তাদের হিসাব দিতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সেখানে যেখানে চ্যারিটির আড়ালে ধর্মান্তকরণ, ধর্মীয় উস্কানি বা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়। এমনকি আন্তর্জাতিক স্তরের বেশ কিছু নামী সংস্থাও এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। স্ক্রিনে দেখা আর্টিকেলের দিকে নজর দিন।
এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে সিবিআই তদন্তের খবর। আজ থেকে কয়েক বছর আগেই সিবিআই ও ইডি তদন্তে স্পষ্ট হয়েছিল যে এই সংস্থাটি এফসিআরএ লাইসেন্স ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক রুটে ঘুরপথে বিদেশি ফান্ড ভারতে নিয়ে আসছিল। যখন ভারত সরকার এদের বেআইনি আর্থিক লেনদেন বন্ধ করে দেয়, তখন তারা ভারত ছেড়ে পালিয়ে যায় এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করে। বর্তমানে দিল্লিতে যে বিভিন্ন ধরনের ছোট বড় আন্দোলন বা প্রোটেস্ট দেখতে পাওয়া যাচ্ছে, অনেক বিশ্লেষণের মতে তার পেছনেও এই বিদেশি ফান্ড বন্ধ হওয়ার ছটপাটানি কাজ করছে। শিক্ষা বা পরীক্ষার নাম করে তরুণদের উস্কে দেওয়া এবং ব্যাকগ্রাউন্ড থেকে এফসিআরএ সংশোধনী বিলকে ভেস্তে দেওয়ার চেষ্টা চালানো, এই সবই একটি সুসংগঠিত কৌশলের অংশ। কিন্তু ভারত সরকার এবারে পরিষ্কার বার্তা দিয়েছে, বিদেশি ফান্ডিং সংক্রান্ত সমস্ত লেনদেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এবং ট্রেসেবল হতে হবে। চ্যারিটির জন্য আসা টাকা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া বা ডাইভার্সিফাই করা হবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো অবস্থাতেই দেশের ন্যাশনাল সিকিউরিটির সাথে আপোষ করা হবে না। উপসংহারে এসে একটা কথাই বলতে চাই, একবিংশ শতাব্দীর এই পরিবর্তনশীল ভূরাজনীতি বা জিওপলিটিক্সে কোনো দেশ যদি নিজেকে বিশ্বগুরু বা গ্লোবাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে তার অভ্যন্তরীণ নিরাপত্তা হতে হবে নিটোল ও নিশ্ছিদ্র। ভারত সরকার এই এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনার মাধ্যমে বিশ্বের দরবারে একটি বড় বার্তা পৌঁছে দিয়েছে। বার্তাটি খুব সহজ, ভারত একটি মুক্ত এবং বিশ্বাসযোগ্য গণতন্ত্র। কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে খেলা করার চেষ্টা করলে সে যে দেশেরই ফান্ডে পরিচালিত সংস্থা হোক না কেন, তার উপর আইনের কঠোরতম কোপ পড়বেই। বিদেশি টাকায় নির্মিত সম্পত্তি কোনো প্রাইভেট এনজিওর এজেন্ডা চালানোর হাতিয়ার হতে পারে না। সেই সম্পত্তি থাকবে ভারতের সাধারণ মানুষের সুরক্ষায় এবং ভারতের সার্বভৌমত্বের অধীনে। বন্ধুরা, ভারত সরকারের এই সাহসী এবং মাস্টার স্ট্রোক পদক্ষেপ আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় বিদেশি ফান্ডে চলা এই এনজিওগুলোর ওপর আরও আগে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল? নিচে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই বিষয়ে। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।